বহুল প্রতীক্ষার পরে সানি দেওল, ভারুণ ধাওয়ান ও দিলজিৎ অভিনীত বর্ডার 2 মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় কয়েকজন পাকিস্তানি আর্মিকে। তাদের মধ্যে একজন ইন্ডিয়ার কোনো একটা আর্মি বেসের ম্যাপ করছিল। এটা নিয়ে তারা যদি তাদের দেশে পৌঁছাতে পারে তাহলে তাদের অনেক ভালো হবে। খুব সহজেই তারা এই বেসটাকে কাবু করে ফেলতে পারবে। এই বেসটাও ছিল একদম দুই দেশের বর্ডারের কাছাকাছি। এখান থেকে মাত্র হাফ কিলোমিটার হেঁটে গেলেই পাকিস্তানের সীমানা। তো ওরা সবাই মিলে শুরু করে দেয় তাদের দেশের উদ্দেশ্যে যাত্রা। ওরা সবাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, একদম শুনশান জঙ্গল, কোনো মানুষের কোনো চিহ্নই নেই। তারপরে ওরা অনেক সতর্কতার সহিত যাচ্ছিল। হঠাৎ করে একজন ঝোপের ওপারে তাকাতেই দেখতে পায় সেখানেই দাঁড়িয়ে ওর দিকে বন্দুক তাক করে রয়েছে এক ইন্ডিয়ান আর্মি। ওর নাম ফাতেহ সিং কালের। সে বলতে থাকে, দাঁড়া, তোকে আমি বর্ডার পার করাচ্ছি। এটা বলেই গুলি করে দেয়। নিজেদের মধ্যকার একজন মারা যাওয়াতে সবাই তো ওই দিক করেই গুলি চালাতে থাকে, কিন্তু গাছের ওপারে লুকিয়ে বেঁচে যায় ফাতেহ সিং। তারপর শুরু হয় ওদের মধ্যকার গোলাগুলি। এরা এতজন মিলেও ফাতের কিছুই করতে পারতেছিল না। সে একাই সবাইকে পাখির মতো গুলি করে মারছিল। এরকম করতে করতে পাকিস্তানি আর্মিদের 3 জন বেঁচে যায়। ওরা একদমই বর্ডারের প্রায় কাছাকাছি চলে এসেছে। মধ্যে শুনশান শুধু একটা মাঠ। এটা পার হলেই ওদের নিজেদের দেশ। সেখানে ওদের পিছা করতে করতে চলে আসে ফাতেহ। গোলাগুলি করতে থাকলে ওদের মধ্যেকার 2 জন মারা যায়। তারপর বেঁচে থাকে 2 দেশের 2 জন। কিছুক্ষণ গোলাগুলি করার পরেও কারো গায়ে একটা গুলিও লাগে না। ওদের 2 জনেরই বন্দুকের গুলি শেষ হয়ে যায়। এই ফাঁকা মাঠের মধ্যে আবার অনেকগুলো মাইন পোতা ছিল। সেগুলো খেয়াল করে করে ওরা 2 জনে ফাইট করতে শুরু করে। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। এক পর্যায়ে ফাতেহ খুব সহজেই মেরে ফেলে ওই লোকটাকে। এই মাঠের ওপার থেকে আবার এই ব্যাপারগুলো দেখছিল পাকিস্তানি আর্মিরা। তখন একদম দেশের শেষ সীমানায় চলে যায় ফাতেহ এবং একটা সেলুট করে তার নিজের দেশকে। ওদের কাছ থেকে ফাতেহ সেই ম্যাপটা নিয়ে এসেছিল এবং তার বসকে দেখায়। এটা দেখে ওর বসের তো আর বুঝতে বাকি থাকে না যে পাকিস্তানিরা হয়তো বা এদিক দিয়েই কাশ্মীরে ঢোকার চেষ্টা করবে। তো এটা বন্ধ করার জন্য যা করতে হবে সেটা করতে হবে ওদের। মেইন পয়েন্টগুলোতে ওদের ব্যাটালিয়ন আগে থেকেই প্রস্তুত ছিল। তখন ফাতেহকে বলা হয় মনিয়ানা নামের একটা বেসে যাওয়ার জন্য। কোনোভাবে যদি পাকিস্তানিরা ওদিক দিয়ে ঢুকে যায় তাহলে অনেক বড় ঝামেলায় পড়তে হবে ওদেরকে। এদিকে দেখা যায় পাকিস্তানিরা একটা মিটিং করছে। সেখানে ওরা বলাবলি করতে থাকে যে ভারতীয়রা কোনোভাবেই চিন্তা করবে না যে ইস্ট দিয়ে ঢোকার। আর ওরা খুবই ভীতু মানুষ। যদি 5-10 হাজার মানুষকে মেরে ফেলা যায় তাহলেই দেখতে পারবা যে সবাই পালিয়েছে এবং এমনকি আমাদের পা এসে চাটাও শুরু করে দিবে। অন্যদিকে দেখা যায় একটা পুকুর থেকে পানি আনছিল কিছু পাকিস্তানি আর্মি। ঠিক তখনই সেখানে চলে আসে একজন ইন্ডিয়ান আর্মি। দুজনে দুজনকে দেখে বন্দুক তাক করে বসে, একে অপরকে এটা ওটা ধমকি দিতে থাকে। ঠিক তখনই সেখানে এক ইন্ডিয়ান আর্মি অফিসার চলে আসে তার 2 জন সোলজার নিয়ে। তারপর নিজের লোকদেরকে সে বন্দুক নিচে করতে বলে আর জানায় এখান থেকে পাকিস্তানিদের বেস 700 মিটার দূরে আর আমাদের বেস মাত্র 250 মিটার দূরে। তোরা যদি আমাদেরকে গুলি করে যায় তাহলে কমপক্ষে ওদের 3 মিনিট সময় লাগবে ওদের নিজের বেসে যেতে। এর মধ্যে আমাদের লোকজন চলে আসবে আর ওদের সবাইকে পেছন থেকে একদম পাখির মতো মেরে ফেলবে। তোরা কোনোভাবেই ভুলটা করবে না আশা করি। এটা বলেই আস্তে আস্তে সেই পুকুরটা পার করে ওই আর্মি অফিসারটা তার 3 সিপাহীকে নিয়ে যায় ওদের কাছে। ওর নাম হোশিয়ার সিং ডাহিয়া। পুকুরের ওপাশে গিয়ে এক পাকিস্তানি আর্মিকে দেখেই বলতে থাকে, এখনও তো যুদ্ধ শুরু হয়নি, তো কেন তোমরা এমনটা করছো? আর তোমাদের কি শেখানো হয়নি যে বড় অফিসারকে দেখলে স্যালুট করতে হয়, সেটা যে দেশেরই হোক না কেন? তখন সেই ছেলেটা স্যালুট করে বসে ওকে। পরে ওদেরকে বলে দেয় যে এখনও তো যুদ্ধ শুরু হয়নি, তো এখান থেকে পানি নিয়ে তোমরা চলে যাও, ঝামেলা করো না। তোমাদেরও তো পরিবার আছে, তাদের কাছে তো তোমাদেরও যেতে হবে। তোমরাও দেশের জন্য লড়ছো, আমরাও দেশের জন্যই লড়ছি। আগে যুদ্ধটা শুরু হোক, তারপর দেখা যাবে কি হয়। ওরাও তখন সেটাই করে। এ পর্যায়ে দেখা যায় ফাইটার প্লেনের টেস্ট শেষ করে এক পাইলট। ওর নাম নির্মলজিৎ সিং শেখন। সেখানে গিয়ে তার সিনিয়র অফিসারকে যখন বলে যে 6টা প্লেন মাত্র ঠিক আছে, তখন অফিসারটা জানায় এটা তো অনেক কম হয়ে যাচ্ছে। কিন্তু হাসতে হাসতে শেখন বলে, স্যার আপনি এগুলো কী বলছেন? এটা তো অনেক বেশি প্লেন হয়ে যাচ্ছে, আমি একাই তো ওদের জন্য যথেষ্ট। এই কথাটা শুনে খানিকটা হাসে ওর অফিসার। অন্যদিকে দেখা যায় একটা নেভি অফিসারকে। ওর নাম রাওয়াত। ওদের শিপের দিকে এগিয়ে আসতেছিল একটা পাকিস্তানি শিপ। এজন্য তাদের বস ওদেরকে অন্যদিকে যেতে বলে। তখন রাওয়াত তার এক জুনিয়রকে বলে, আমাদের কাজ তো শত্রুদেরকে খুঁজে বের করে ওদেরকে খতম করা, তাই না? তাহলে কেন আমরা এখান থেকে পিছিয়ে যাচ্ছি? আমরা চাইলেই তো ওদেরকে খতম করতে পারি। এই কথাটা বা শুনে ফেললে ওর বস আর বলে, আমরা কখনোই প্রথম স্ট্রাইকটা করতে পারি না, এটা আমাদের নিয়মের বহির্ভূত।
ফাতেহ যখন একটা জায়গায় পাহারা দিচ্ছিল তখন খেয়াল করে দেখতে পায় ওই দিক দিয়ে অনেক মানুষ কোথাও একটা যাচ্ছিল। তখন গিয়ে সে একটা বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে, আপনারা সবাই কোথায় যাচ্ছেন? তখন সেই বৃদ্ধ লোকটা জানায়, দুই পাশে তো দুই দলের সৈন্যরা একত্রিত হচ্ছে আস্তে আস্তে। এটা দেখে আমরা বুঝে গিয়েছি যে খুব তাড়াতাড়ি হয়তো বা যুদ্ধ হতে চলেছে। এর জন্য আমাদেরকে আমাদের গ্রামটা ছাড়তে হচ্ছে। ছোট থেকে ওই গ্রামেই আমরা বড় হয়েছি। এটাও যে একদিন ছাড়তে হবে এটা কখনোই ভাবিনি। বৃদ্ধ লোকটা যখন এই কথাগুলো বলছিল তখন কথাগুলো সে যে অনেক কষ্টে বলছিল এটা বোঝাই যাচ্ছিল। আবার এই কথাটা শুনে খানিকটা মর্মাহত হয়ে যায় ফাতেহ নিজেও। এদিকে হোশিয়ার তার এক সিনিয়রকে বলছিল, আজকে ওরা বর্ডারের কাছাকাছি চলে এসেছে, কালকে হয়তো বা অ্যাটাকও করতে পারে, এর জন্য আমাদেরকে প্রথমে অ্যাকশন নেওয়াটা উচিত। কিন্তু সিনিয়র কোনোভাবেই মানেন না আর বলেন, তুমি তো নিয়ম সম্পর্কে সব কিছুই জানো, প্রথমে আমরা অ্যাটাক করতে পারি না। হোশিয়ার তারপরে অনেক করে বলে ওর সিনিয়রকে, কিন্তু কোনোভাবেই কথাটা বোঝাতে সক্ষম হয় না। এর পরপরই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ফাতেহ এক সৈনিক একাডেমিতে গিয়ে বক্তব্য দিচ্ছিল। সেখানে উপস্থিত ছিল হোশিয়ার, শেখন ও রাওয়াত। ওরা আসলে ফাতের কথা শুনেই মোটিভেট হয়েছিল এবং খুব ভালোভাবে তাদের ট্রেনিংগুলো চালিয়ে যাচ্ছিল। শেখর আর রাওয়াতের সম্পর্ক ছিল খুবই ভালো, কিন্তু কেন জানি ওদের সাথে খুব একটা মিশত না হোশিয়ার। এই ব্যাপারগুলো কোনোভাবেই আবার মেনে নিতে পারত না শেখন। একদিন সকালবেলাতে যখন হোশিয়ার পাঞ্চিং ব্যাগ নিয়ে ট্রেনিং করছিল তখন শেখর বলে ওঠে, এসব পাঞ্চিং ব্যাগ ট্যাগ নিয়ে ট্রেনিং করে কোনো লাভ নেই। এয়ারফোর্সের লোকের সাথে ফাইট করো, তাহলেই বুঝবে যে তোমার জোর কতখানি। তার পরপরই শুরু হয়ে যায় ওদের দুজনের মধ্যকার ফ্রেন্ডলি ফাইট। দুজনই কেউ কারো থেকে কম নয়, যেন ওদের দেখে মনে হচ্ছিল একদম বাঘে সিংহে লড়াই। এই ফ্রেন্ডলি ফাইটটা এক পর্যায়ে আসল ফাইটে রূপান্তরিত হতে থাকে। তখন রাওয়াত এসে ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপর ওরা দুজনই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল। কোনোভাবেই যেন রাওয়াত একা ওদের দুজনকে থামাতে পারছিল না। ঠিক তখনই সেখানে চলে আসে ফাতেহ আর বলতে থাকে, নিজেদের মধ্যে ফাইট করার জন্য তোমাদেরকে এখানে নিয়ে আসা হয়নি, সময় মতো যেন দুশমনদের সাথে ফাইট করতে পারো এর জন্যই ট্রেনিংয়ে নেওয়া হয়েছে তোমাদের। আর তিন বাহিনীকে কেন একসাথে ট্রেনিং করানো হচ্ছে তোমরা কি জানো? যেন তোমাদের মধ্যে বন্ডিংটা একটু ভালো হয়। এটা বলেই ওদের তিনজনকে একটা শাস্তি দেয় ফাতেহ। একটা পাহাড়ে গিয়ে 10 কিলোমিটার দৌড়াতে হবে ওদের তিনজনকেই। তারপর পরে ওরা তিনজনেই চলে আসে সেই পাহাড়টার কাছে। এখানে এসে ওরা দুজনের প্রতিযোগিতায় নামে। হোশিয়ারকে বলে, যদি তুই আমাকে হারাতে পারিস তাহলে সবার সামনে আমি তোকে স্যালুট দিব। এটাতে মোটিভেট হয়ে দৌড় লাগায় শেখন। কিন্তু শেখন আর রাওয়াতকে খুব সহজেই হারিয়ে ফেলে হোশিয়ার। পরদিন সকালবেলাতে আবার ওরা তিনজন যখন ট্রেনিং হলে যাচ্ছিল তখন আবারও দুজন রেস লাগায় যে কে আগে যেতে পারবে ট্রেনিং হলে। দুজন প্রায় একসাথেই আসে, কিন্তু এসে যেটা দেখে এটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না ওরা। দেখতে পায় সেখানেই দাঁড়িয়েছিল ফাতেহ। এই কর্মকাণ্ডটা করায় আবার ওদের তিনজনকে একসাথে ওই পাহাড়ে 10 কিলোমিটার দৌড়াতে হবে। এবারও ঠিক আগের মতোই ঘটে, ওদের দুজনকে এবার হারিয়ে দেয় হোশিয়ার। পরের দিন ওরা দুজনে আবার একই কাজ করে এবং এ কারণে ওরা তিনজন একই পানিশমেন্ট পায় আর ফলটাও ঠিক আগের মতো একই হয়। সেখান থেকে ওদের এসব কাণ্ড কারখানা দেখে বাড়িতে চলে আসে ফাতেহ। তখন এর ছেলে দৌড়ে আসে ওর কাছে আর বলে, বাবা আমার জয়নিং লেটার চলে এসেছে, আমি আর্মির জন্য সিলেক্ট হয়ে গেছি। এতে অনেক খুশি হয়ে যায় ফাতেহ আর জিজ্ঞেস করে, তোর মাকে কি তুই জানিয়েছিস? কিন্তু ছেলে বলে যে, না বাবা আমার তো সাহস হয়নি, তুমি গিয়ে আম্মুকে বলো। আসলে ওরা দুজনই ভয় পেত ওর মাকে। তখন আস্তে আস্তে যায় ফাতেহ এবং বলে। এই কথাটা শুনে তো অনেকটাই কষ্ট পেয়ে যায় ফাতেহের বউ আর ছেলেকে বলে, তোকে তো আমি বারণ করেছিলাম আর্মির ফর্ম ভরার জন্য, তাহলে তুই কেন এটা করেছিস? আমার কথা তুই কেন শুনিসনি? কিন্তু ছেলেকে আবার সাপোর্ট করে ফাতেহ আর বলে, দেশের জন্য লড়াই করার মতো গৌরব আর অন্য কোনোটাতেই নেই। অনেক করে বোঝানোর পরে বোঝাতে সক্ষম হয় ওনাকে। তারপর ফাতেহ আর তার বউ মিলে চলে আসে প্রেয়ার করার জন্য গুরুদুয়ারাতে। ওখানে প্রেয়ার করা শেষ করে দুজনে বাইক নিয়ে ফিরতেছিল বাড়িতে। তখনই আবার ওই রাস্তা দিয়ে আসতেছিল এরা দুজন। ফাতেহ এবং তার বউকে দেখে একজন আস্তে আস্তে বলে ওঠে, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই কথাটা আবার শুনে ফেলে ফাতেহ আর গাড়িটা থামিয়ে চলে আসে ওদের কাছে এবং ধমকাতে শুরু করে। এমনকি ওদের দুজনকে দিয়ে তার বউকে সরিও বলিয়ে নেয়। সেখান থেকে ওদেরকে এটা সেটা বলে চলে আসে বউয়ের কাছে আর বলে, জোশ আসলে ভালো জিনিস যদি সেটা ভালো জায়গায় ব্যবহার করা হয়, আর খারাপ জায়গায় ব্যবহার করলে এটার নতিজা হয় অনেক ভয়ঙ্কর। পরদিন সকালবেলাতে সবাইকে একটা জায়গায় একত্রিত করে ফাতেহ জিজ্ঞেস করতে থাকে যে একটা ভালো ফৌজি হতে গেলে কি কি প্রয়োজন। অনেকেই অনেক ধরনের উত্তর দেয়, কিছু উত্তর ওর পছন্দ হয় তো কিছু উত্তর পছন্দ হয় না। তখন ফাতেহ বলে, হ্যাঁ এগুলো তো সব কিছুই প্রয়োজন, কিন্তু সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে অন্যান্য সোলজারদের সঙ্গে ভালো সম্পর্ক। তুমি একা কোনোভাবেই কোনো যুদ্ধ জিততে পারবে না,
এর জন্য তোমার প্রয়োজন হবে তোমার সঙ্গীদের সহযোগিতা। আর সেই কারণে তোমাদের 3 গ্রুপের লোকদেরকে একসঙ্গে ট্রেনিং করানো হচ্ছে, যেন তোমরা একে অপরের সাথে ভালো বন্ধুত্ব করতে পারো। পরদিন সকালবেলাতে শেখন তার পরিবারের সাথে কথা বলছিল। তার বাবা মা ওকে একটা মেয়ে দেখতে বলছিল বিয়ে করার জন্য, কিন্তু কোনোভাবে কথাটা কাটিয়ে দেয় শেখন। ঠিক তখনই সে ভালো করে খেয়াল করে দেখতে পায় হোশিয়ারের পরিবারের কোনো লোকের সাথে ওর কথা হয় না, এমন ওর সাথে দেখা করতেও কেউ আসে না। তারপর সে ব্যাপারটা রাওয়াতকে জানায়। তখন রাওয়াত বলে ওর কেউ থাকলে না ও কারোর সাথে কথা বলবে। ওর বাবাও নাকি ফৌজি ছিল, কিন্তু শহীদ হয়ে গেছেন অনেক আগেই। হোশিয়ার নাকি তার দাদির কাছেই বড় হয়েছে। এরকমভাবে থাকতে থাকতে একা থাকার অভ্যাস হয়ে গেছে হোশিয়ারের। এই কথাগুলো শুনে মনে মনে অনেকটাই কষ্ট পেয়ে যায় শেখন। তার পরপর সে হোশিয়ারের কাছে যায় আর তাকে বলে, আজকে থেকে আমার বোন তোর বোন, আর আমার পরিবার মানে তোর পরিবার। তুই আজ থেকে আর একা নস। এই কথাটা শুনে অনেকটাই খুশি হয়ে যায় হোশিয়ার। 3 জনেরই এখন খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তারপর থেকে খুব ভালোভাবে ট্রেনিংটা কাটতে শুরু করে ওদের 3 জনের। এদিকে দেখা যায় চিঠি নিয়ে বাড়িতে আসে একটা লোক। কিছুক্ষণ ডাকাডাকি করতেই দরজা খুলে একটা সুন্দরী মেয়ে, ওর নাম দেবী। চিঠিটা কার কাছ থেকে এসেছে এটা পোস্টমাস্টারকে জিজ্ঞেস করলে তিনি জানায় হোশিয়ারের কাছ থেকে। কথাটা শুনে তো অনেকটাই খুশি হয়ে যায় মেয়েটার। চিঠিটা নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে সাদে তার ছোট ভাইয়ের কাছে। আসলে দেবী লিখতে বা পড়তে কোনোটা করতেই পারতো না। তখন ওর ভাইকে এটা পড়ে শোনাতে বলে। তারপর সেই ছেলেটা চিঠিটা পড়ে, কিন্তু সেও ততটা শিক্ষিত নয়। এখানে মরার কোনো একটা কথা লেখা ছিল। এটা তো ওরা ভেবেই নেয় যে হয়তোবা মারা গেছে হোশিয়ার, আর তাড়াতাড়ি ওর বাবাকে ডাকতে শুরু করে। পরদিন সকালবেলাতেই হোশিয়ার যখন খাবার খাচ্ছিল, তখন একজন এসে ওকে ডেকে বলে, তোমার শ্বশুর তোমার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে সেখানে থাকা তো সবাই অবাক। তারপর হোশিয়ার যায় সেখানে কে এসেছে এটা দেখার জন্য। গিয়ে দেখতে পায় দেবীর বাবা এসেছে। তখন তিনি জানায়, তুমি তো একদিকে আমার পারমিশন ছাড়া আমার মেয়ের কাছে চিঠি লিখেছ, তারপর আবার মরার কথা লিখেছ সেটাতে। কিন্তু হোশিয়ার তো আসলে এটা একটা শায়রি লিখেছিল ওকে। তবে এরা তো গ্রামের মানুষ, এইসব শায়রিটাই ওরা বোঝে না। আসলে দেবী ছিল হোশিয়ারের বউ। তখন শ্বশুর ওকে বলে, তোমার বউকে তোমার কাছে নিয়ে আসো, এইসব করলে আর একদমই চলবে না। তার পরপরই হোশিয়ারের কাছে চলে আসে শেখন আর রাওয়াত, আর বলতে থাকে, তুই বিয়ে করেছিস? আমাদের বন্ধুত্বের 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদেরকে কেন বলিসনি তুই? আমার সব কথা তুই জানিস, আর তোর কথা আমাদেরকে বলিসনি তুই। তার মানে কি আমাদেরকে তুই বন্ধু মনে করিস না? হোশিয়ার তখন জানে, আমি তো নিজেই ঠিকঠাকভাবে জানি না। আমি তখন 7-এ পড়তাম। একদিন দাদি আমাকে জিজ্ঞেস করছিল যে লাড্ডু খাবো নাকি আমি তো ভালো মনেই গিয়েছিলাম লাড্ডু খাওয়ার জন্য, কিন্তু আমি তো আর জানতাম না যে এটা ছিল আমার নিজেরই বিয়ের লাড্ডু। তারপর সেখানে বিয়ে হওয়ার পরে দেবী চলে যায় তার ঘরে এবং আমি চলে আসি আমার বাড়িতে। এখন পর্যন্ত আমি দেবীর চেহারাটাও দেখিনি বড় হওয়ার পরে। খুব তাড়াতাড়ি হোশিয়ারকে তার বউকে উঠিয়ে আনতে হবে, এটাই বলে গিয়েছে ওর শ্বশুর মশাই। এজন্য সে খানিকটা ঘাবড়ে যায়, কারণ প্রথমবারের মতো যাচ্ছে সে শ্বশুর বাড়ি। তার পরপরই হোশিয়ার চলে আসে সেই জায়গায়। সেখানে অনেকগুলো মেয়েকে বিয়ের সাজে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু সবারই ছিল ঘোমটা দেওয়া, চেনা যাচ্ছিল না যে কোনটা ওর বউ। তখন সেখানকার এক বৃদ্ধ লোক বলেছে, এখান থেকে তোমার নিজের বউকে তুমি খুঁজে নিতে হবে, আর যদি ভুল কোনো একটা চুজ করো তাহলে সেটাকেই তোমার বউ বানিয়ে নিয়ে যেতে হবে। এই কথাটা শুনে অনেকটাই ভয় পেয়ে যায় প্রথমে হোশিয়ার। তারপর বুকের মধ্যে হালকা সাহস নিয়ে এগিয়ে যায়, কিন্তু প্রথমবার তো একজন বৃদ্ধ দাদিকে চুজ করে ফেলে। এতে সবাই খুবই হাসাহাসি করে। তারপর সে ভালো করে খেয়াল করে দেখতে পায় একটা মেয়ে হাত দিয়ে এমন একটা ব্যাপার স্যাপার করছিল যেন খুব ঘাবড়ে আছে। তখন আর হোশিয়ারের বুঝতে বাকি থাকে না যে এটাই তার বউ। তারপর ওকে নিয়ে চলে আসে বাড়িতে। এখানে দুজনের অনেক খুনসুটি হয়। আস্তে আস্তে ওদের দুজনের সময় খুব ভালোভাবেই কাটতে শুরু করে। এই জীবনটা দুজনে খুব এনজয় করছিল। বিয়ে করেছিল তারা তো ছোটবেলায়, কিন্তু এতদিন পরে দেখে দুজনে খুব খুশি। দিন এভাবেই কাটতে থাকে। এর মধ্যে হঠাৎ করেই একদিন হোশিয়ার আর রাওয়াত চলে আসে শেখনের বাড়িতে। সেখানে আসার পরে হোশিয়ারকে রাখি পরিয়ে দেয় শেখনের বোন। তারপর সেখানে শেখনের মা চলে আসে আর বলতে থাকে, তোমরা দুজনে মিলে ওকে একটু বোঝাও তো। ওকে বিয়ের জন্য এত করে বলছি, কিন্তু একদমই সে বুঝতে চাইছে না, আর কোনোভাবেই সে বিয়েটা করতে চাইছে না। এত সুন্দরী একটা মেয়ে দেখলাম, কিন্তু সেই ক্ষেত্রেকেও রিজেক্ট করে দিল সে। সব কথাবার্তা শুনে ওনাকে খুব সুন্দর একটা বুদ্ধি দেয় ওরা দুজন। আর সেটা অনুযায়ী মা ওই মেয়েটার ছবিগুলোকে দিয়ে বলে, তুই তো চলেই যাবি তাই না, তাহলে এই মেয়েগুলোর ছবি ওদের বাড়িতে দিয়ে আসিস, কারণ তারা তো বিয়ে করতে বারণ করে দিয়েছে। তোর সাথে নাকি তারা তার মেয়েকে বিয়ে দিবে না। এই কথাটা যেন কোনোভাবেই হজম করতে পারছিল না সে। তাকে কোনো একটা মেয়ে রিজেক্ট করে দিল। এজন্য অনেক রাগান্বিত হয়ে সেই ছবিটা দেওয়ার জন্য চলে আসে ওই মেয়ের বাড়িতে। গিয়ে কলিং বেল চাপার সাথে সাথেই সুন্দরী একটা মেয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? ওর নাম মঞ্জিত।
ওকে প্রথম দেখাতেই তো ভালো লেগে যায় শেখনের। তারপর দরজা খুলে বের হয়ে আসে মেয়ের মা। শেখনকে দেখেই তাকে ভেতরে নিয়ে যায়। ওদের দুজনকে কথা বলতে দিয়েই চলে যায় মা। তখন শেখন মঞ্জিতকে বলে, আপনি আমাকে না দেখেই কেন বারণ করে দিয়েছেন যে আমাকে আপনি বিয়ে করবেন না? আমি কি দেখতে এতটাই খারাপ? তখন মঞ্জিত বলে, কই আমি বারণ করেছি? আমি তো বারণ করিনি। এটাতে শেখনের আর বুঝতে বাকি থাকে না যে ওর বাড়ির সবাই মিলে প্ল্যান করে ওকে আজকে এখানে পাঠিয়েছিল। অবশ্যই ব্যাপারটাতে দুজনেই খুব খুশি হয়, আর দুজনেরই দুজনকে খুব ভালোও লাগে। তার পরপরে ওদের দুজনের বিয়ের কার্যক্রম শুরু হয়। খুব ধুমধাম করে ওদের দুজনের বিয়েটা সম্পন্ন হয়। পুরো বাড়িতে খুশির মহলে ছেয়ে যায়। কিন্তু খুশি তো ওদের জন্য বেশিক্ষণ ছিল না। হঠাৎ করে রেডিওতে খবর আসে, দুই দেশের মধ্যে ঝামেলার জন্য সকল সৈনিকদের ছুটি ক্যান্সেল করা হলো। যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে নিজের নিজ বেসে যেতে বলা হয়েছে। এই ব্যাপারটাতে সবাই তো অনেক চিন্তিত হয়ে পড়ে। সবচাইতে বেশি চিন্তিত হয় শেখন, কারণ আজকেই তো সে নতুন নতুন বিয়ে করলো। বউ নিয়ে সে কয়টা দিন থাকতেও পারেনি। তারপরেও যেহেতু ডিউটি কল, তো সবাইকে যেতেই হবে। ওরা তিনজনে নিজেদের বউদেরকে বিদায় দিয়ে রওনা হয় যার যার বেসের দিকে। তিনজনই ছিল আলাদা আলাদা ফোর্সের লোক। একজন ছিল আর্মির লোক, একজন ছিল এয়ারফোর্সের, আর একজন হচ্ছে নেভির। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। দেখা যায় শেখনের বেসে অ্যাটাক হয়। 3টা বাচ্চাকে বাঁচাতে গিয়ে সে নিজেই অ্যাটাকের শিকার হয়। অন্যদিকে দেখা যায় রাওয়াতের জাহাজেও অ্যাটাক হয়। খুব বাজে অবস্থা হয়ে যায় ওদের জাহাজের সাথে রাওয়াতেরও। আবার হুঁশিয়ারের বেসেও অ্যাটাক করা হয়। ধামাকাটা হুঁশিয়ারের কাছেই গিয়ে পড়ে। ওদের তিনজনেরই খুব বাজে অবস্থা হয়ে যায়। বাঁচবে কি মারা যাবে সেটা এখনো বলা যাচ্ছে না। এদিকে দেখা যায় পাকিস্তানি সৈন্যরা ইন্ডিয়ান আর্মিদের একটা বেস দখল করে নেয়। সেখানে ওই বেসটা আবার উদ্ধার করার জন্য চলে আসে ফাতেহ তার দলবল নিয়ে। সুন্দর একটা প্ল্যানও বানায়। সেই মোতাবেক একজন সৈন্যকে আগাতে থাকে, কিন্তু কোনো প্ল্যানই তো আর একদম পারফেক্ট হয় না। দেখা যায় হঠাৎ করে পাকিস্তানি একটা সৈন্য খেয়াল করে দেখতে পায় ইন্ডিয়ান আর্মি ওখানে স্নাইপার তাক করে আছে। তখন ওই পাকিস্তানি আর্মিটা ওকে খতম করতে যাবে, ঠিক তখনই ব্যাপারটা আবার খেয়াল করে ফেলে ফাতেহ, আর গুলি করে সেই পাকিস্তানি সোলজারটাকেই মেরে ফেলে। এই গুলির শব্দটা শুনে পাকিস্তানিরা তো সজাগ হয়ে পড়ে এবং শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ। অনেকক্ষণ ধরেই চলে এই বন্দুকযুদ্ধটা, কিন্তু শেষমেশ পাকিস্তানিরা ওদের সাথে আর জিততে পারে না। তখন সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে যায়। তবে এই যাত্রার ওদের বেঁচে ওঠা হয় না। সাথে সাথেই সেখানে চলে আসে ফাতেহ আর সবাইকেই মেরে ফেলে। তারপর যায় কন্ট্রোল রুমে, যেখানে রেডিও সিগন্যালটা আসতেছিল পাকিস্তানি আর্মিদের পক্ষ থেকে। তখন ওদের সাথে কথা বলে ফাতেহ এবং ওদেরকে হুঁশিয়ারি দেয় ওদের সাথে পাঙ্গা নেওয়ার জন্য। ওদের যে খুব বাজে অবস্থা করে ফেলবে এটাও জানায়। অন্যদিকে দেখা যায় হুঁশিয়ার, শিখন এবং রাওয়াত এখনও মারা যায়নি। তারা বেঁচে আছে পাকিস্তানিদেরকে ধ্বংস করার জন্য। এই কাহিনীটা ছিল 1971 সালের। তার পরপরই গল্পটা 1965 সালে নিয়ে যাওয়া হয়, যেখানে ফাতের সেলের আর্মিতে জব হয়েছিল, আর সেখানেই চলে গিয়েছিল ওর সেলে। তারপর হঠাৎ এক সকালবেলাতে চলে আসে সেখানে 3জন অফিসার, আর ফাতেহকে জানায়, আপনার ছেলে আর বেঁচে নেই, শহীদ হয়ে গেছে। সে অনেক সাহসিকতার সহিত লড়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ওকে আমরা বাঁচাতে পারিনি। এই কথাটা শুনে তো ফাতের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তার বউকে এখন সে কি বলবে, কারণ সে তো ওদের ছেলেকে কোনোভাবেই আর্মিতে যোগ দেওয়াতে চাইছিল না। ফাতেহ নিজেই জোর করে ওর ছেলেকে আর্মিতে ভর্তি করিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ওর বউ, আর ব্যাপারটা শুনে ওর দুনিয়ায় যেন একদম উলটপালট হয়ে যায়। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর খুব অল্প দিনের মধ্যে ওর ছেলের বিয়েটাও ঠিক করা হয়েছিল, কিন্তু সেটা তো এখন আর সম্পন্ন করা সম্ভব নয়। পরদিন ওদের বাড়িতে চলে আসে ওর ছেলের লাশ। রাষ্ট্রীয় মর্যাদা ওর শেষ কার্য সম্পন্ন করা হয়। বাড়িতে তো সবাই দুঃখী, এমনকি ফাতেহ তো গুরদ্বারাতে যাওয়াও বন্ধ করে দিয়েছিল। এভাবেই কেটে যায় কয়েক বছর। সাল 1971। যুদ্ধটা শুরু হতে যাবে। ঠিক ওই সময়ে যুদ্ধে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে যাচ্ছিল ফাতেহ। ওর বউ তো তখন ওকে গুরদ্বারাতে যাওয়ার জন্য অনেক করে বলে, কিন্তু কিছুতেই রাজি হয় না ফাতেহ, কারণ নিজের ছেলে মারা যাওয়াতে একদমই গুরদ্বারার ওপর থেকে ওর বিশ্বাসই উঠে গিয়েছিল। তারপর পরে সে চলে আসে যুদ্ধের ময়দানে। এদিকে দেখা যায় সেই অ্যাটাকটা হওয়ার পর কিছুদিন কেটে গেছে। শেখন, রাওয়াত ও হুঁশিয়ার নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছে। তাদের অবস্থা এখন আগের থেকে একটু ভালো, কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায়নি ওরা। দুজনের কর্মস্থলে তো কোনো রকমের কোনো সমস্যাই হচ্ছিল না, কিন্তু ঝামেলা বাঁধে হুঁশিয়ারের কর্মস্থলে। সেখানে সবাই তো অনেক রাগান্বিত তাদের সিনিয়র অফিসারদের প্রতি, কারণ ওরা খুব আগে থেকেই জানতো যে পাকিস্তানিরা ওদের উপরে অ্যাটাক করবে। কিন্তু কেন তাহলে ওরা নিজেরাই প্রথম অ্যাটাক করলো না, এটা নিয়েই ওদের প্রশ্ন। যদি অ্যাটাকটা করতো তাহলে এত ওদের সোলজার মারা যেত না। এটা একদমই উচিত হয়নি ওদের সাথে। তবে এবার বুদ্ধিমানের মতো ওদেরকে বোঝাতে থাকে হুঁশিয়ার। কিছুক্ষণের মধ্যেই সেখানে সবাইকে বোঝাতে পারে ব্যাপারটা,
আসলে জানায় আমাদের রুলস অনুযায়ী আমরা প্রথমে অ্যাটাকটা করতে পারি না। এখন ওরা অ্যাটাক করেছে তো আমরা এখন অ্যাটাক করতে পারবো। এটাই হচ্ছে আমাদের দেশের রুলস। কাদের ওপর আমরা জুলুম করতে চাই না। তারপর পরে আরও অনেক কথাবার্তা বলতে বলতে হাসি ঠাট্টার মাধ্যমে সবকিছু ঠিক করে নেওয়া হয়। তারপর যার যার নাম দেখে সবার বাড়ি থেকে আসা চিঠিগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছিল। এক একজনের বাড়ি থেকে এক এক রকম চিঠি এসেছিল। কারো জন্য ছিল সুখবর তো কারো জন্য ছিল দুঃসংবাদ। কিন্তু এরা তো সৈনিক, এদের জীবনটা তো এমনই। আর তখনকার সময় তো ফোন ছিল না এইরকম। সবার মতো হোশিয়ারের কাছে একটা চিঠি আসে। চিঠিটা পাঠিয়েছিল দেবী। দেবী তো আগে লেখাপড়া একদমই জানতো না, কিন্তু স্বামীকে চিঠিটা লেখার জন্য সে খানিকটা লেখাপড়া শিখেছে যাতে চিঠিটা লিখতে পারে, যেন তার ভাইকে দেওয়ার চিঠিটা না লেখাতে হয়। সে চিঠিতে বলছিল যে সামনের সপ্তাহে নাকি তাদের ঘর আলো করে একটা বাচ্চা হতে যাচ্ছে। কি বাচ্চা হতে যাচ্ছে এটা সে জানায় না, কারণ সে চায় যে হোশিয়ার নিজে এসে দেখে যে ওর কী বাচ্চা হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি সবাই খুশি। ওর একদম উৎসবের আমেজে মেতে ওঠে। এদিকে দেখা যায় পাকিস্তানি সৈন্যরা আবারও আরেকটা প্ল্যান করছে। ইন্ডিয়ান একটা পোর্টকে ধ্বংস করার জন্য তারা একটা সাবমেরিন পাঠিয়েছিল। তখন সেখানকার সবচাইতে বড় অফিসারটা বলে ওঠে, আকাশের দখল যেন আমাদের হাত থেকে না যায়, মানে ওরা যেমন আগে প্লেন দিয়ে অ্যাটাক করেছিল তেমনটা যেন চালিয়েই যায়। অন্যদিকে দেখা যায় রাওয়াত তার জাহাজে ছিল। ওদের উপরে আগেরবারের অ্যাটাকটা হওয়ার জন্য ওদের রাডারটা নষ্ট হয়ে গিয়েছিল। আজকে সেটা ঠিক করা হয়েছে। চালু করার পরপরই ওরা খেয়াল করে দেখতে পায় বিপদ ওদের দিকে এগিয়ে আসতেছে। ঠিক তখনই দেখা যায় সাবমেরিন দিয়ে ওদের জাহাজটাকে অ্যাটাক করা হয়। এতে জাহাজের অবস্থা আগের বারের থেকে অনেক বেশি বাজে হয়ে যায়। জাহাজের ভেতরে পানি ঢুকতে শুরু করে। অনেক সোলজার মারা যায় জাহাজের ভেতরেই। কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না রাওয়াত, কারণ তাদের ক্যাপ্টেনও মারা গিয়েছিল। এদিকে দেখা যায় এয়ারবেসে বসেছিল শেখন। হঠাৎ করে সে তার হেলমেটটা নিয়ে বলে, আমার মনে হচ্ছে আমাদের ওপরে অ্যাটাক হতে যাচ্ছে। ঠিক তখনই সাইরেনটাও বেজে ওঠে, মানে আসলেই ওদের বেসে অ্যাটাক হয়েছে। অনেকগুলো প্লেন এসে ধামাকা করতে শুরু করে দেয় ওদের বেসে। যদিও শেখন এবং ওর সাথে থাকা সকল পাইলটগুলো তাদের প্লেন রানওয়ের দিকে আগাচ্ছিল, কিন্তু শত্রুপক্ষ তাদের রানওয়েতে ধামাকা ছুড়ে এবং সেগুলোই ধ্বংস করে দেয় যেন ওরা উঠতে না পারে। আর যদি উঠতে না পারে তাহলে তো ফাইটও নিতে পারবে না। এটাতে ওরা মনে করে যে ওরা যেন জিতে গেছে। আরও এক রাউন্ড ধামাকা করার জন্য ফিরতে যাবে, ঠিক তখনই খেয়াল করে দেখতে পায় একটা প্লেন আকাশে উড়ে যায়। আসলে এটার পাইলট ছিল শেখন। সে একাই অনেকগুলো প্লেনের সাথে লড়াই করতে শুরু করে, গুলি করে কয়েকটা প্লেনকে বিপদেও ফেলে। কিন্তু হঠাৎ করে একটা গুলি এসে ওর গায়ে লাগে। অজ্ঞান হয়ে যায় শেখন। ওর প্লেনটা মাটির দিকে যেতে থাকে। শত্রুপক্ষরা তো ধরেই নিয়েছিল যে মারা গেছে সে, কিন্তু তখনই আবার জ্ঞানটা ফিরে পায় শেখন। তখন সে রেডিও সিগন্যালে পাকিস্তানি ওই পাইলটদের সাথে একই ফ্রিকোয়েন্সিতে কথা বলতে শুরু করে আর ওদেরকে উস্কাতে থাকে। ওরা দুজনের শেখরের কথাতে আবারও চলে আসে ওকে ফিনিশ করার জন্য। শেখনের প্লেনে গুলি ছিল আর মাত্র 10 রাউন্ড। এই জন্য ওকে বুদ্ধি করে কাজ করতে হবে, না হলে তাকে মারা পড়তে হবে, কিন্তু সে কাউকেই মারতে পারবে না। তখন সে অনেক আগে আগেই চালিয়ে যাচ্ছিল নিজের প্লেন নিয়ে। ওর পিছু পিছু ফায়ার করছিল পাকিস্তানি সেই প্লেনটা। শেখন তো অনেক করে চেষ্টা করছিল যেন তার প্লেনটাতে কোনো গুলি না লাগে, কিন্তু আবারও একটা গুলি এসে লাগে ওর নিজের গায়ে। এবারও প্রায় অজ্ঞানী হয়ে গিয়েছিল শেখন, কিন্তু তারপরে ওর ইচ্ছা শক্তির জন্য এখনও সে জ্ঞান নিয়েই আসছে। তারপর আচমকাই অ্যাটাক করে বসে পাকিস্তানি ওই প্লেনটাকে। চোখের সামনেই সেটা পুড়ে আগুন ধরে মাটিতে পতিত হতে থাকে। এই ব্যাপারটা দেখে যেন শেখনের জান একদম শান্তি পেয়ে যায়। এবার সে মরেও শান্তি পাবে, কারণ যারা ওদের বেসকে ধ্বংস করতে এসেছিল তাদেরকেও তো সে খতম করে দিয়েছে। এটুকু তৃপ্তি নিয়েই সে মারা যায়। অন্যদিকে দেখা যায় রাওয়াতের জাহাজের অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরেও সে ইচ্ছাশক্তি হারায়নি। সে চিন্তা করতেছিল যে যদি আজকে তাকে মরতেই হয় তাহলে তার শত্রুদেরকে নিয়েই মরবে। এজন্য সে চলে আসে জাহাজের ওপরে এবং সেখানে থাকা গানটা নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, ফায়ার করতে শুরু করে। কিন্তু সাবমেরিনের সাথে সে কোনোভাবেই পেরে উঠছিল না। এরকম অনেকক্ষণ চলার পরে হঠাৎ করে কয়েকটা মিসাইল অ্যাক্টিভেট করা হয়। সেগুলোতে পুরো ধ্বংস হয়ে যায় পাকিস্তানের সাবমেরিন। এটা দেখে যেন রাওয়াত একদম শান্তির নিঃশ্বাস ফেলে। চোখের সামনে রাওয়াত সহ পুরো জাহাজটা পানির নিচে তলিয়ে যায়। সেটার মধ্যে রাওয়াত বাদেও আরও অনেকগুলো সৈন্য ছিল, সবাই মারা যায়। এই খবরগুলো আবার হোশিয়ারের কাছে আসতে খুব একটা সময় লাগে না। রেডিওতে তার বন্ধুদের মরার খবর শুনে সে অনেক বেশি কষ্ট পেয়ে যায়। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওর পুরো দুনিয়াই যেন উলটপালট হয়ে গেল। যুদ্ধের জন্য তোরা তিনজন একসাথেই বেরিয়েছিল, কিন্তু ওরা দুজনে মারা গেল। এখন শুধু বেঁচে আছে সে নিজেই। এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না হোশিয়ার। একসাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। এবার পাকিস্তানিরা প্ল্যান করে বসে দুই ভাগে। এদিক দিয়ে তারা জম্মুতে ঢুকবে
যখনই ইন্ডিয়ানরা ওখানে যাবে জম্মুকে বাঁচানোর জন্য, তখনই অন্য দিক দিয়ে ঢুকবে চিকেন নেকে, আর চিকেন নেকটা ক্যাপচার করে ফেলবে। তাহলে তো খুব সহজেই কয়েকটা রাজ্য পেয়ে যাবে ওরা। অন্যদিকে ইন্ডিয়ানরাও প্ল্যান বানাচ্ছিল ওদেরকে ধরাশায়ী করার জন্য। আসলে কেউই তো কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, কারণ এটা হচ্ছে যুদ্ধ, আর যুদ্ধে সব কিছুই ফেয়ার। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। প্ল্যান হয়ে যায় যে কিভাবে ওরা কি করবে। তখন হোশিয়ার গিয়ে ওর বসকে বলে, আমাকে এই মিশনটা করতে দিন স্যার। আমি কথা দিলাম কালকে সকালবেলাতে ওখানে আমাদের দেশের পতাকা আমি উত্তোলন করব। একবার সুযোগ দিয়েই দেখেন না স্যার, অবশ্যই ফলাফল পাবেন। তারপর হোশিয়ারকে এই মিশনটা জিম্মাদারি দেওয়া হয়। সে ওই কোম্পানির সকল লোকদের সামনে নিয়ে গিয়ে বলতে শুরু করে, ওরা আমাদের দেশের ভেতরে ঢুকেছে, অনেক ভাইকে শহীদ করেছে, তাদেরকে আমরা একদমই ছেড়ে দেব না। এবার আমরাও ঢুকবো ওদের জায়গাতে। সেখানে আমরা শুধু ওদেরকে মারবই না, একদম ওদের দেশের বর্ডারটাই চেঞ্জ করে ফেলবো। তার পরপরই দেখা যায় ওরা বর্ডার ক্রস করে অন্য দেশের মাটিতে ঢুকে পড়ে। এটা আবার পাকিস্তানিদের কাছে খবর যেতে খুব একটা সময় লাগে না। ব্যাপারটা শুনে অবশ্য ওরা খানিকটা হাসাহাসি করে, কারণ মাত্র একটা কোম্পানি নিয়ে আসতেছে, মানে 100 থেকে 150 জনের মতো মানুষ হবে। এত কম লোক নিয়ে তো কোনোভাবেই কিছু করাই সম্ভব নয়। নিমিষেই তো ওদেরকে শেষ করে ফেলবে পাকিস্তানি সৈন্যরা। এজন্য প্রথম থেকে ওরা প্রস্তুতি ছিল, সবকিছু ঠিকঠাক করে রেখেছিল যেন ইন্ডিয়ান আর্মি ঢোকার সাথে সাথেই ওদেরকে একদম ধুলোর সাথে মিশিয়ে দিতে পারে। সবাই পজিশনে অপেক্ষা করছিল, কিন্তু আচমকাই ওদের উপরে মোটর ফায়ার করা হয়। এই ব্যাপারটাতে ওরা একদমই হকচকিয়ে যায়। কেউই ব্যাপারটা আশা করছিল না। কী করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না, একদম দিশেহারা হয়ে যাচ্ছিল। এই ব্যাপারটার সুযোগ নিয়ে খুব সুন্দরভাবেই আগাইতেছিল হুঁশিয়ারের লোকজনরা। কিন্তু তাতে কি হবে, ওরা তো একদম অল্প মানুষ। 5 জন শত্রুকে মেরেও যদি একজন মারা যাচ্ছিল ওদের, তারপরে ওদের ডিসঅ্যাডভান্টেজ তো ছিলই। এরকম করতে করতে দুই পক্ষেরই অনেকগুলো সৈন্য মারা যায়। ইন্ডিয়ান আর্মিদের অবস্থা তো বেগতিক। ওদের খনন করা ক্যানেলের মধ্যে ঢুকে যায় পাকিস্তানি আর্মিরা। হতে থাকে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ। দুই দলেরই অনেক সোলজার মারা যায়। এক পর্যায়ে কয়েকটা সোলজার চলে আসে হোশিয়ারের কাছাকাছি। 1-2টাকে তো হোশিয়ার ধরাশায়ী করে ফেলে, কিন্তু হঠাৎ করে একটা সোলজার বন্দুক সামনে নিয়ে তাক করে ওর মাথায়। এটাতে প্রথমে খানিকটা ঘাবড়ে যায় হোশিয়ার, কিন্তু পরে খেয়াল করে দেখতে পায় এটা তো সেই সোলজারটা যাকে অনেকদিন আগে পুকুরে পানি নেওয়ার সময় বাঁচিয়ে দিয়েছিল হোশিয়ার। এর জন্য হোশিয়ারকে মারতে একটু ইতস্তত বোধ করে সেই ছেলেটা এবং কিছুটা সময় নেয়, আর অপলক দৃষ্টিতে চেয়ে থাকে ওর দিকে। হঠাৎ করে একটা গুলি এসে ওর কপাল ভেদ করে ঢুকে যায়। মারা যায় সেই পাকিস্তানি সোলজার। হোশিয়ারের চোখের সামনেই মারা যায় সে। হোশিয়ার তখন ভাবতে থাকে যদি ওর সাথে এর আগে দেখা না হতো এবং ওকে বাঁচিয়ে যদি না দিত, তাহলে তো আজকে হোশিয়ার মারাই যেত। এদিকে দেখা যায় ওই পজিশনটা দখল করার জন্য অনেক পাকিস্তানি সৈন্য নিয়ে সেদিকে আগাচ্ছিল, কিন্তু এই জায়গাতে আগে থেকে অপেক্ষা করতেছিল ফাতেহ তার দলবল নিয়ে। তারা চাইলে আগেই পাকিস্তানি সৈন্যদেরকে মেরে ফেলতে পারত, কিন্তু ওদের প্ল্যান ছিল আরেকটু গভীর। আগে সবাইকে দেশের মধ্যে ঢুকিয়ে নেবে, তারপরে ওদেরকে সাইজ করবে। প্ল্যান মোতাবেক সেটাই করা হয়। আস্তে আস্তে পাকিস্তানিরা ঢুকতে শুরু করে ওদের বর্ডারের ভেতরে। ওদের কাছে ছিল সব ভারী ভারী অস্ত্রশস্ত্র, ট্যাঙ্কও ছিল অনেকগুলো, কিন্তু এগুলোর কোনো কিছুতেই তোয়াক্কা করে না ফাতে, আর হামলা করতে শুরু করে দেয় ওদের ওপর। শুরু হয়ে যায় দুই দেশের মধ্যে গুলির মহড়া। কে কাকে মারছে একদম ধুলো অন্ধকার। দুই দেশের সোলজাররা মারা যাচ্ছে একদম পাখির মতো। আসলে এটাই তো যুদ্ধ, এখানে কখনো এক পক্ষের লোক একচটিয়া মারা যায় না। এখানেও ঠিক তার বিপরীতটা ঘটতেছিল না। পাকিস্তানি সৈন্যদের ওপর আচমকাই এরকম অ্যাটাক হওয়াতে ওরা খানিকটা হকচকিয়ে গিয়েছিল, কিন্তু পরে নিজেদেরকে সামলে নিয়ে ফাইট করতে শুরু করে ওরাও। কেউই যেন কারো থেকে কম নয়। ওদের ফাইট করতে দেখে মনে হচ্ছিল একদম যেন বাঘে সিংহে লড়াই। এরা ওদের বেসগুলো ভাঙছিল আর ওরা ভাঙছিল ট্যাঙ্কার। এমনভাবে অনেকক্ষণ ধরে চলে ওদের ওই দুই পক্ষের মধ্যে যুদ্ধ, কিন্তু এক পর্যায়ে জিতে যায় ফাতেহরাই। একজন সোলজারকে আবার জিন্দাই ধরে ফেলে। তখন ফাতেহকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার প্ল্যান কি বলো তো? লোকটা জানার প্ল্যান কি সেটা তো আমি বলতে পারবো না জনাব, তবে আমাদের ওপর থেকে এমনটা বলা হয়েছিল যে যদি আমরা 5-10 হাজার হিন্দুস্তানিদেরকে মেরে ফেলতে পারি, তাহলে বাকি সবাই তো আমাদের পা চাটার জন্য রেডি হয়ে যাবে। আমি এতটুকুই জানি জনাব, এর থেকে বেশি আমি কিছুই জানি না। আমাকে যদি মেরেও ফেলেন তারপরে আমি বলতে পারবো না, আর প্লিজ দয়া করে আমাকে মারবেন না। এই কথাটা শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় ফাতে। ওর মাথার যেন সকল তাড়ি ছিঁড়ে যায়। পাকিস্তানিদের এত বড় সাহস যে ওদের সম্পর্কে ওরা এতটা বাজে কথা বলল। অন্যদিকে দেখা যায় হোশিয়াররা প্রায় জিতেই গিয়েছিল, কিন্তু সে খুব ভালোভাবে জানতো যে পাকিস্তানিরা আবারও ওদের উপরে অ্যাটাক করবে। এর জন্য উপরে উঠে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল হোশিয়ার। ঠিক তখনই একটা গুলি এসে ঢুকে যায় হোশিয়ারের শরীরে। মাটিতে লুটিয়ে পড়ে হোশিয়ার। সাথে সাথে ওর বাকি সোলজাররা ওকে ক্যানেলের মধ্যে টেনে আনে আর দেখতে থাকে যে ওর কী হয়েছে। হোশিয়ার তো ওদেরকে বারবারই বলছিল যে আমাকে ছাড়ো, এখন তোমাদের আর যুদ্ধ করা উচিত।
ঠিক তখনই সেখানে চলে আসে পাকিস্তানি অনেকগুলো সোলজার আর মারতে শুরু করে এদের সবাইকে। এদের সংখ্যা তো ছিল অনেক কম, এজন্য পাকিস্তানের সাথে কোনোভাবেই পেরে উঠতেছিল না। এক এক করে সবাইকেই মারতে শুরু করে পাকিস্তানিরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা প্রায় সকলজনকেই মেরে ফেলা হয়। দেখা যায় হোশিয়ার রক্তমাখা শরীর নিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে চলে আসে তার বাড়িতে। দেখতে পায় ওর বউ দেবী দোলনাতে ওর বাচ্চাটাকে দোল খাওয়াচ্ছিল। কিন্তু কি বাচ্চা যে হয়েছে ওর, এটা দেখার আগে ওর স্বপ্নটা ভেঙে যায়। দেখা যায় এখনও মারা যায়নি হোশিয়ার। তখন সে সেখানে ফাইট করতে শুরু করে একটা সোলজারের সাথে। এত বাজে অবস্থাতেও সে ভালো মানুষদের সাথে ফাইট করছিল এবং ওদেরকে ধরাশায়ী করে ফেলতেছিল। কিন্তু সে আর কতজনকে মারবে? যতজনকে মারতেছিল তার থেকে আরও অনেক বেশি করে আসতেছিল। এরকম করতে করতে ওদের খুবই বাজে অবস্থা হয়ে যায়। ততক্ষণে সেখানে পাকিস্তানিদের রিইনফোর্সমেন্টও চলে আসে। ওরা অনেকগুলো ট্যাঙ্ক এবং সাথে অনেক সোলজার নিয়ে এখানে এসেছিল। ওদের সামনে হাঁটু গেড়ে বসেছিল হোশিয়ার। সেখানে পাকিস্তানের এক কমান্ডার এসেই ওকে এটা ওটা বলতে শুরু করে। তারপর হোশিয়ারকে মারতে যাবে, ঠিক তখনই দেখা যায় সেখানে মিসাইল হাতে এসে পড়ে ফাতে, আর সেটা দিয়ে শত্রুদের ট্যাঙ্কে ধামাকা করে দেয়। তারপর বন্দুক হাতে লড়তে শুরু করে। ফাতের সাথে ছিল অনেক বড় মাপের একটা রিইনফোর্সমেন্ট। ওদেরকে এভাবে আসতে দেখে আবারও যেন শরীরের মধ্যে জান ফিরে পায় হোশিয়ার। ফাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুদেরকে প্রতিহত করতে থাকে। এবার আর কোনোভাবেই পেরে ওঠে না শত্রুরা। দেখতে দেখতে প্রায় সবাইকেই মেরে ফেলা হয়। এই যাত্রায় বেঁচে যায় ইন্ডিয়ান আর্মি। তারপর সেখানে ওদের যতজনই মারা গিয়েছিল সবাইকে সম্মানের সহিত ওদের শেষ কার্য সম্পন্ন করা হয়। দেশের পতাকা উত্তোলন করে ওরা সেই জায়গায়। তারপর যার যার বডি তার তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। যারা মারা গিয়েছিল তাদের শেষ কার্য রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে সম্পন্ন করা হয়। আসলে যখন যুদ্ধ হয় তখন তো সকল সোলজাররাই মারা যায়। অনেক সোলজারই মারা যায়, এটাই স্বাভাবিক। আর যুদ্ধে কখনো এক পক্ষের মানুষ মারা যায় না, মারা যায় দুই পক্ষেরই মানুষ। এর জন্য আমার মতে যুদ্ধ বিগ্রহ না করাই ভালো। যুদ্ধ কখনো সুখের কিছু বয়ে আনে না। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।